ব্যোমকেশের শেষ কেসটায় তাকে সঙ্গ দিতে গিয়ে বেশ কিছুদিন যাবৎ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে লেখালেখির জন্য একেবারেই সময় বের করতে পারিনি। তাই কাল রাতে একটা লেখা শেষ করে ঘুমোতে প্রায় 2টো বেজে গিয়েছিল। সকালে উঠতে তাই স্বাভাবিকভাবেই অনেকটা দেরি হয়েছে। ফ্রেশ হয়ে যখন বসার ঘরে এলাম তখন দেখলাম ব্যোমকেশ আর সত্যবতী বসে চা খাচ্ছে। সত্যবতী চায়ের অর্ধপূর্ণ পেয়ালাটা হাতে নিয়ে বেশ উত্তেজিত হয়ে এক নাগাড়ে ব্যোমকেশকে কিছু একটা বলছে, আর ব্যোমকেশ মন দিয়ে চায়ের তৃষ্ণা নিবারণ করছে। তাকে দেখে মনে হচ্ছে এখন এখান থেকে প্রস্থান করলে দাম্পত্য কুরুক্ষেত্র এড়ানো যাবে না, তাই নিরুপায় হয়ে বসে আছে। আমি গিয়ে বললাম, সকাল সকাল কি নিয়ে কোড়া শুরু করলে বৌঠান? ব্যোমকেশ বলল, চোখ আর কান কি দুটোই খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, এটাকে তোমার কোরাস মনে হচ্ছে? এ তো একক সঙ্গীত, আমি সুযোগ পাচ্ছি কোথায়? সত্যবতী চায়ের কাপ টেবিলে নামিয়ে রেখে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, আচ্ছা ঠাকুরপো, তুমি বলো তো, আমার কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? সারাদিন হেসেল ঠেলা, ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, এই সব কাজের জন্যই কি তোমার বন্ধু আমাকে এনেছে? তাহলে তো 24 ঘন্টার একটা কাজের লোকই রাখতে পারতো। বিয়ে করার দরকার কি ছিল শুনি? তাছাড়া আমি তো আলাদা করে কোথাও ঘুরতে যেতে চাইছি না। তোমাদেরই এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ পত্র এসেছে কাল পুরুলিয়া থেকে। আমি শুনেছি জায়গাটা নাকি ভারী সুন্দর, তাই আমরা যদি ওখানে যাই তাহলে নিমন্ত্রণও রক্ষা হবে, আবার জায়গাটা ঘুরেও দেখা হবে। তাতে তোমার গোয়েন্দা বন্ধুটি রাজি না, আমাকে তো নেবেনই না, এমনকি নিজেও যাবেন না। আমি বেগতিক দেখে সত্যবতীকে চোখের ইশারায় ব্যোমকেশকে রাজি করাবার প্রতিশ্রুতি দিলাম। বললাম, সকাল সকাল কপত কপতি গলা বিচিয়ে তর্ক জুড়েছ, আর আমাকে সেই তর্কের নালিশ শুনতে হচ্ছে শুকনো গলায়। এটা কি মানা যায় বৌঠান? সত্যবতী উঠে রান্নাঘরে চলে গেল চা করতে। যাওয়ার সময় চোখের ইশারায় আমার দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে গেল। আমি আর সত্যবতী মাঝে মাঝে এটা ভুলে যাই যে আমাদের তুলনায় ব্যোমকেশের পঞ্চেন্দ্রিয় অনেক বেশি ধারালো। তাই সত্যবতী চলে যেতেই ব্যোমকেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে জিজ্ঞেস করলো, তা অজিত, বউটা না ঠাকুরবউ মিলে কি চোখাচোখি চলছিল এতক্ষণ? হ্যাঁ, আমি হেসে উত্তর দিলাম, তোমার মতো ছাদনা তলায় না যেতে পারি, কিন্তু তোমার সাথে থেকে থেকে স্ত্রী চরিত্রকে কি করে শান্ত করতে হয় সেটা একটু একটু শিখেছি, বুঝলে? তা ছাড়ো সেসব কথা। এখন বলো তো ব্যাপারখানা কি বৌঠান? কার সাথে কি বিয়ে টিয়ের কথা বলছিলেন? এগুলো পড়ো, তাহলেই এসবটা বুঝতে পারবে। আমি কার্ডটা উল্টে পাল্টে দেখে টেবিলের ওপর রেখে চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠি পড়া শেষ হলে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আশুতোষ কে বলো তো? মনে করতে পারছি না তো। এবার বিয়েটা সেরে ফেলো অজিত, বয়স হয়ে যাচ্ছে তোমার, তাই মনে রাখতে পারছো না। এরপর কিন্তু আর মেয়ে পাবে না। সোজা কথার সোজা উত্তর না দেওয়াটা ব্যোমকেশের অন্যান্য বদ অভ্যেসগুলোর মধ্যে একটা। আমি বললাম, আহ, হেয়ালি ছেড়ে আসল কথাটা বলবে। কে এই আশুতোষ, কে? ব্যোমকেশ ঠোঁটের কোণায় মুচকি হাসি টেনে ঠাট্টার সুরে বলল, মনে করে দেখো তো অজিত, কলেজ জীবনে তোমার পুরনো প্রেমিকাকে খুশি করতে তুমি কার সাথে প্রতিযোগিতায় সামিল হতে? আমার মস্তিষ্কে চাপ দিতেই সব মনে পড়ে গেল। অল্প বয়সে ছেলে মানুষের কথা মনে পড়তেই ভেতর থেকে লজ্জা বোধ করলাম। বললাম, ও হো হো, আচ্ছা মনে পড়েছে, আশুতোষ সেনগুপ্ত। কি পাগলামোটাই না করতাম দুজনে, আজও ভাবলে হাসি পায়। তা বৌঠান বলল তুমি নাকি যেতে রাজি নও। চলোই না, ঘুরে আসা যাক। তোমার হাতে তো এখন কোনো কেস টেসও নেই, তাছাড়া পুরনো বন্ধুর সাথে দেখাও হয়ে যাবে, আর বৌঠানেরও জায়গাটা ঘুরে দেখা হবে। কি বলো? ব্যোমকেশ কার্ড আর চিঠিটা আরও একবার দেখে নিয়ে বলল, যাবো না কি বললো? হে, যাবো তো। তবে যে বৌঠান বললেন। আমার মুখের কথা শেষ হতে না হতেই ব্যোমকেশ উত্তর দিল, অপরাধীদের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাওয়া ব্যোমকেশকে পুনরায় উজ্জীবিত কে করে জানো? তোমার বউঠানের ওই রোজ নামচা। ও তুমি বুঝবে না অজিত, বুঝবে না। আমি কিছু একটা বলতে যাব সেই সময় সত্যবতী ঘরে ঢুকলো চা নিয়ে। আমি বললাম, বৌঠান
বিয়েবাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করো, আর মাত্র 3 দিন বাকি কিন্তু। তোমার গোয়েন্দা বন্ধুটি রাজি হলেন তাহলে? আমি থাকতে আমার বৌঠানের মনে আঘাত দেয় কার সাধ্য? সে যত বড় গোয়েন্দাই হোক না কেন। ব্যোমকেশ খবরের কাগজ খুলতে খুলতে বলল, সে তো ঠিকই, হনুমান না থাকলে কি আর রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে পারতেন? দিনে অন্তত 8-10 বার আমায় খোঁচা দিয়ে কথা না বললে ব্যোমকেশ যেন ঠিক স্বস্তি পায় না। কিন্তু সত্যি বলতে কি, সব কিছুর আড়ালে যে তার আপন করা অভিব্যক্তি, সেটা আমার বেশ ভালো লাগে। নির্ধারিত দিনে আমি, ব্যোমকেশ আর সত্যবতী রওনা হলাম। গন্তব্য পুরুলিয়ার বাঘমুন্ডি। আশুতোষ চাকরি সূত্রে কলকাতাতে থাকলেও তার পৈতৃক বাড়ি ওই বাঘমুন্ডিতেই। জায়গাটাকে শহর বলা যায় না। স্টেশন থেকে ট্রেকার নিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার দুধারে বেশ কিছু মাটির দেওয়ালের টালির বাড়ি। মৃৎশিল্পের প্রভাব চারিদিকে সুস্পষ্ট। কারুকার্য করা বিভিন্ন রকমের মাটির ঘর সাজাবার জিনিস, দেবদেবীর মূর্তি, আদিবাসী আর সাঁওতাল, নারী ও পুরুষের মুখোশ, আরও কত কি। সত্যবতী আবদারের সুরে ব্যোমকেশকে বলল, এই শুনছো, আমি কিন্তু যাওয়ার সময় এখান থেকে কিছু ঘর সাজাবার জিনিস কিনবো। ব্যোমকেশ জানে এখন বেশি বাক্যব্যয় তার পক্ষে ক্ষতিকারক, তাতে বৌঠানের ফর্দের দৈর্ঘ্য বাড়তে পারে। তাই কোনো কথা না বলে বাইরের দিকে তাকিয়েই সম্মতিসূচক ঘাড় নাড়ল। বাজার, প্রাইমারি স্কুল, হেলথ সেন্টার সব কিছু পেরিয়ে আমরা এবার একটা মাটির রাস্তা ধরলাম। দুধারের পলাশ বাগান যেন লাল আবির ছড়িয়ে রেখেছে। হঠাৎ সত্যবতী বলল, এই রকম একটা জায়গায় আমাদের একটা বাড়ি থাকলে দারুণ হতো, বলো ঠাকুরপো? আমি নীরবে ঘাড় নাড়লাম। ব্যোমকেশ হঠাৎ ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর নেমে গিয়ে গাছ থেকে একটা পলাশ ফুলের থোকা ছিঁড়ে নিয়ে এসে সত্যবতীর চুলে গুঁজে দিতে দিতে বলল, আবির রঙে ভরেছে ভুবন, পলাশ চাদর জড়ায়, সত্য কেশে রাঙা পলাশ কেমন শোভা পায়। পলাশের পাশে বৌঠানের মুখটাও লজ্জায় রাঙা হয়ে উঠেছে। আমি ঠাট্টা করে বললাম, ব্যোমকেশ, তুমি যে কবি হলে ভায়া। এই শুনে ব্যোমকেশ ও সত্যবতী দুজনেই হেসে উঠল। আমিও সামিল হলাম ওদের সঙ্গে। অল্প সময়ের মধ্যেই আশুতোষের স্ত্রী সুলেখার সাথে বেশ ভাব জমে উঠেছে বৌঠানের। ব্যোমকেশের ইচ্ছে ছিল বৌভাতের পরদিনই আমরা ফিরে আসবো কলকাতায়, কিন্তু আশুতোষ, বিশেষ করে তার স্ত্রীর প্রচণ্ড জোড়াজুড়িতে আরও 2 দিন সেখানে থাকার জন্য রাজি হতে হলো আমাদের। এতে বৌঠান অবশ্য বেশ খুশি হয়েছিলেন। সত্যিই তো, কলকাতায় স্বামী রত্নটিকে কতটুকুই বা পান তিনি। বৌভাতের দিন রাতে আমাদের শুতে শুতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। চোখটা সবে লেগেছে, হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেলাম। ঠিক টোকা নয়, ধাক্কা। খুলে দেখি আশুতোষের বাবা প্রাণেশ সেনগুপ্ত। আমি বললাম, এ কি কাকাবাবু, আপনি এত রাতে আর এত হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? ততক্ষণে ব্যোমকেশও আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কাকাবাবু বললেন, সর্বনাশ হয়ে গেছে অজিত। আমার আমার ছোট বোনের ছেলে পলাশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ বলল, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই তো কিছুক্ষণ আগেই আমাদের সাথে বসে খাবার খেলো। আসলে রান্নার খাবার দাবারের দিকের দায়িত্বটা তার উপরেই ছিল। রান্নার ঠাকুরদের পাওনা টাকা বুঝিয়ে দিতেই তার খোঁজ করছিলাম, কিন্তু বাড়ির কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কোথায় আর যাবে, আশেপাশেই হয়তো আছে কোথাও, চলে আসবে, চিন্তা করবেন না আপনি। চিন্তা কি আর সাধে করছি বাবা, যা শুরু হয়েছে কয়েক মাস ধরে এখানে। আমি কিছু একটা বলতে যাব এমন সময় ব্যোমকেশ আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনি যান কাকাবাবু, আমি আর অজিত এক্ষুনি আসছি। মাছের সন্ধানে বেড়ালের নাক যেমন ভুল করে না, রহস্যের সন্ধানে ব্যোমকেশও ঠিক তাই। এত বছর ধরে তার সাথে থাকতে থাকতে তার মন পড়তে আমার আজকাল আর অসুবিধা হয় না। তাই আর কথা বাড়ালাম না। আমরা ঘর থেকে বেরিয়ে এসে দেখি সারা বাড়িতে তখন বেশ হই হই রোল পড়ে গেছে। চিন্তারই বিষয়, একটা জলজান্ত ছেলে হঠাৎ করে উধাও। আমি আর ব্যোমকেশ সোজা গিয়ে ঢুকলাম কাকাবাবুর ঘরে।
দেখলাম কাকাবাবু মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে আছেন। তার বোন পাশে এসে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলছেন, এবার কি হবে গো দাদা? আমার ছেলেটাও কি তাহলে? তার কথা শেষ হতে না হতেই কাকাবাবু ধমক দিয়ে বললেন, মিনতি, কি বলছিস এসব উল্টো পাল্টা? হ্যাঁ, ব্যোমকেশের দিকে চোখ পড়তেই তিনি উঠে এলেন চেয়ার থেকে। এসো এসো ব্যোমকেশ, এসো। তারপর ব্যোমকেশের হাত দুটো চেপে ধরে বললেন, আমি আশুর মুখে তোমার কথা অনেক শুনেছি, তাছাড়া খবরের কাগজেও তোমার কাজের সফলতার কথা পড়ি। তোমার অসাধ্য তো কিছুই নেই। এবার তুমি একটা কিছু করো বাবা। ব্যোমকেশ বলল, না না কাকাবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো সবাই আছি নাকি। আচ্ছা, আপনি তখন কোনো একটা ঘটনার কথা বলছিলেন না? যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে একটু খুলে বলুন না ব্যাপারটা। না না, অসুবিধা থাকবে কেন বাবা? এমনিতেই এই জায়গাটা বেশ শান্তিপূর্ণ। চোর ডাকাতের উপদ্রব প্রায় নেই বললেই চলে। আর মানুষজনও বেশ সহজ সরল প্রকৃতির। এতটুকু বলতেই মিনতি পিসিমা বেশ উত্তেজিত হয়ে বললেন, তুমি আমার ছেলেটাকে বাঁচাও বাবা, পিশাচের কুদৃষ্টি পড়েছে এই জায়গায়। কথাটা শুনে ভেতর থেকে বেরিয়ে আসা হাসিটা আমি প্রাণপণ চেষ্টা করে স্থগিত করতে সফল হলাম। ব্যোমকেশ সেটা বুঝতে পেরে আমাকে চোখের ইশারায় সংযত হতে বলল। কাকাবাবু খানিক বিরক্তির সুরে বললেন, মিনতি, চুপ করবি কি তুই? হ্যাঁ, আমাকে আগে সবটা বলতে দে। ব্যোমকেশ বলল, না না কাকাবাবু, ঠিক আছে, আমি ওনার মনের অবস্থাটা বুঝতে পারছি, আপনি বলুন। কাকাবাবু আবার বলতে শুরু করলেন, গত 7-8 মাস ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে এই বাঘমন্ডিতে। প্রায় প্রতি সপ্তাহে 1-2জন করে মানুষ উধাও হয়ে যাচ্ছে এখান থেকে। তারপর তাদেরকে 1 বা 2 দিন বাদে ফিরে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন তারা সব মৃত। শুধু তাই নয়, তাদের সবারই কোমরের পেছন দিকে দুধারে দুটো বড় বড় গর্ত দেখা যায়। দেখে মনে হয় কেউ যেন নৃশংসভাবে হাত ঢুকিয়ে কিডনি দুটোকে বের করে নিয়ে এসেছে। শুধু তাই নয়, আমাদের বাড়ির পশ্চিম দিকে কিছুটা গেলে একটা ছোট পাহাড়ের গা ঘেঁষে একটা জঙ্গলও আছে। এলাকায় অনেকেরই বক্তব্য সেখানে প্রায় রাতের বেলা কাউকে ঘুরে বেড়াতে দেখা যায়। ভয়ে আজকাল ওদিকের পথ কেউ আর মারায় না। আত্মীয় স্বজনদের মধ্যে যারা পলাশকে খুঁজতে বেরিয়েছিল তারা একে একে এসে বলে গেল যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কাকাবাবুকে আশ্বস্ত করে ঘরে ফিরে এলাম। আমি বললাম, ব্যাপারখানা কি বলো তো ব্যোমকেশ? কাকাবাবুকে যে আশ্বস্ত করে এলে, তুমি কি এখন গোয়েন্দাগিরি ছেড়ে ওঝাতান্ত্রিক হওয়ার মতলব করছো নাকি? ব্যোমকেশ ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে আমার দিকে তাকিয়ে একবার হাসল, তারপর কাব্য করে বলল, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। না অজিত, কাল রাতে সেরকম ঘুমটুম হয়নি, কাজেই এখন ঘন্টা 2 একটু গড়িয়ে নেওয়া যাক। আমি বুঝলাম হাজার ঢিল ফেলেও এখন এই জলে তরঙ্গ তোলা যাবে না, তাই অগত্যা নিদ্রাদেবীর শরণাপন্ন হলাম। ঘুম ভাঙতে বেশ বেলা হলো, বেলা 11:30 বাজে। দেখলাম ব্যোমকেশ ঘরে নেই। বাইরে বেরিয়ে দেখলাম ব্যোমকেশ একজন ভদ্রলোকের সাথে কথা বলছে। লোকটির পোশাক আশাক বেশ আভিজাত্যপূর্ণ, লম্বা গৌরবর্ণ, চোখে একটা রিমলেস চশমা। আমি কাছে যেতেই ব্যোমকেশ বলল, ও অজিত, তুমি উঠে পড়েছো? তোমার সাথে আলাপ করিয়ে দিই, ইনি আশুতোষদের ফ্যামিলি ডাক্তার অনিরুদ্ধ রায়। কাকাবাবুর শরীরটা একটু খারাপ হওয়াতেই ওনাকেই ডাকা হয়েছে। অনিরুদ্ধবাবু, ইনি হলেন আমার পরম বন্ধু ও স্বনামধন্য লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। আমরা পরস্পরকে নমস্কার জানালাম। ভদ্রলোক বললেন, অজিতবাবুর বেশ কিছু লেখা আমি পড়েছি, খুব ভালো লেগেছে আমার। তা বলছিলাম ব্যোমকেশবাবু, আমার একটা অনুরোধ ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনাদের দুজনকে যখন একবার হাতের কাছে পেয়েছি, তখন আপনাদের সাথে কিছুটা সময় কাটাবার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। তাই আজ বিকেলে আমার বাড়িতে চায়ের নিমন্ত্রণ গ্রহণ করলে আমি খুব খুশি হব।
নিশ্চয়ই যাবো অনিরুদ্ধবাবু। আপনি যখন এত করে বলছেন তখন আমি আর অজিত অবশ্যই যাব। ব্যোমকেশ মাঝে মাঝে এমন একটা কাণ্ড করে বসে, এখন বাড়ির যা অবস্থা এর মধ্যে কেউ চায়ের নিমন্ত্রণে যেতে রাজি হয়? এই বাড়ির লোকজন কি ভাববেন সেই নিয়ে ব্যোমকেশের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এমন সময় বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো। অনিরুদ্ধবাবু আমাদের নমস্কার জানিয়ে বিদায় নিলেন। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে বাড়ির ভেতর ঢুকতে যাবেন এমন সময় আশুতোষ এগিয়ে এসে বলল, আসুন আসুন স্যার, আমি সকালে আপনাকে ফোন করেছিলাম। আসলে বাবার শরীরটা একটু খারাপ করেছে, তাই যদি কিছু মনে না করেন আমরা কি বাইরে ঘরে বসে একটু কথা বলতে পারি? ও, সেই কারণেই ডাক্তারবাবুকে তোমাদের বাড়ি থেকে বেরোতে দেখলাম। হ্যাঁ, আসলে উনি যবে থেকে এখানে এসেছেন উনিই তো দেখেন বাবাকে, তাই আর কি। আসুন আসুন, ভেতরে আসুন। আশুতোষ চোখের ইশারা করে আমাদেরকেও বসার ঘরে আসতে বলল। স্যার, এরা দুজন আমার বন্ধু, ব্যোমকেশ আর অজিত। ব্যোমকেশ উনি আমাদের এলাকার থানার বড়বাবু অলোকেশ সান্যাল। অলোকেশবাবু এগিয়ে এসে আমাদের নমস্কার জানিয়ে বললেন, ব্যোমকেশ মানে কলকাতার স্বনামধন্য গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? চর্মচক্ষে দেখার সৌভাগ্য না হলেও আপনার নাম শুনেনি এমন মানুষ আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আছে বলে আমার মনে হয় না। ব্যোমকেশ পাল্টা নমস্কার জানিয়ে বলল, মাফ করবেন অলোকেশবাবু, এই গোয়েন্দা শব্দটাতে না আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, তার থেকে নিজেকে সত্যান্বেষী ভাবতেই আমার বেশি ভালো লাগে। অলোকেশবাবু জবাবে মৃদু হাসলেন। ব্যোমকেশ আবার বলল, কিছুটা শুনেছি আশুতোষের বাবা মানে ওই কাকাবাবুর মুখ থেকে। আচ্ছা অলোকেশবাবু, আপনারও কি মনে হয় যে এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কোনো ভৌতিক কারণ আছে? আসলে সত্যি কথা বলতে কি ব্যোমকেশ বাবু, ঊনবিংশ শতাব্দীর দোরগোড়ায় এসে এসব মানতে লজ্জা করে। কিন্তু ভাবতে পারছেন, গত 7-8 মাসে প্রায় 10-12 জন মানুষ বেপাত্তা হয়ে গেল। শুধু তাই নয়, পরে তাদের ডেড বডিও পাওয়া যায়। অথচ পুলিশ মহল এর কোনো কুল কিনারা করতেই পারছে না। উপর মহলে জবাবদিহি করতে করতে হাঁপিয়ে উঠেছি একেবারে। সেখানে গিয়ে ভূতের গল্প শোনালে চাকরিটা থাকবে আমার? আচ্ছা, পশ্চিম দিকের কোনো জঙ্গলে নাকি আপনারা মাঝে মাঝেই কাউকে দেখতে পান, এটা কি সত্যি? হ্যাঁ, আমিও সেই রকমই শুনেছি, তবে নিজের চোখে দেখিনি কখনো। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিটা মৃতদেহই ওই জঙ্গলের ধার থেকেই পাওয়া যায়। আচ্ছা ব্যোমকেশবাবু, আজ তাহলে আমি আসি, একটু কাজ আছে। কোনো খবর পেলে আপনাকে আমি জানাবো। উঠি। বিলক্ষণ, চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার সাথে আবার দেখা হবে। অলোকেশবাবু চলে যেতেই ব্যোমকেশ আশুতোষকে বলল, আমি আর অজিত একটু জায়গাটা ঘুরে দেখে আসি, বুঝলি? তুই কি যাবি আমাদের সাথে? আশুতোষ বিমর্ষ মুখে উত্তর দিল, না রে, তোরাই যা, আমি বরং এদিকেই থাকি। বাড়ির যা পরিস্থিতি এখন, তার উপর বাবার শরীরটাও। আমি আর ব্যোমকেশ বাড়ি থেকে বেরোলাম। ব্যোমকেশ আমাকে একটা সিগারেট দিয়ে নিজেও একটা ধরালো। আমি প্রথম জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন? ব্যোমকেশ বলল, আপাতত একটা চায়ের দোকান, মাথাটা খুব ধরেছে বুঝলে। আমি আর ব্যোমকেশ একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে লাগলাম। ব্যোমকেশ দোকানদারকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এই পশ্চিমের জঙ্গলটা এখান থেকে কত দূর বলতে পারবেন? দোকানদার অবাক দৃষ্টিতে জবাব দিল, এ বেশি দূর নয়, এই মিনিট 2 হাঁটা পথ। তা বাবুরা কি এখানে নতুন নাকি? আমি বললাম, হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, এই বন্ধুর বিয়েতে এসেছি। কেন বলুন তো? না, আসলে পশ্চিমের জঙ্গলের কথা এখন এখানকার লোক মুখেও আনে না, তাই বললাম আর কি। ব্যোমকেশ কিছুই না জানার ভান করে বলল, কেন জঙ্গলের নাম মুখে আনে না কেন? দোকানদার একবার চারিদিকটা দেখে নিয়ে চাপা গলায় বলল, জঙ্গলে তেনাদের উৎপাত আছে, রাতের বেলা ওখানে কাউকে দেখা যায়। এলাকার অনেকেই দেখেছে তাকে, দেখলে নাকি মানুষ বলে মনেই হয় না, যেন এক বিজাজ।
বড় বড় চুল, আগুনের ভাটার মতো চোখ, সারাটা জঙ্গলে নাকি সে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। আমি আর হাসি চেপে রাখতে পারলাম না, বললাম, ভূত লাফিয়ে বেড়ায়? সার্কাসে এখন জীবজন্তু রাখা শুনেছি বেআইনি। ভূত প্রেত রাখে কিনা জানি না, রাখলে তোমাদের এখান থেকে চালান করা যেত। ব্যোমকেশ আমার কথায় সেরকম কোনো গুরুত্ব দিল না, বলল, চলো অজিত, ফেরা যাক। সেদিন বিকেল 5টায় আমি আর ব্যোমকেশ রওনা হলাম এখানকার হেলথ সেন্টারের ডাক্তার অনিরুদ্ধ রায়ের বাড়ির উদ্দেশ্যে। বৌঠান আমাদের সাথে আসেননি, তিনি রয়ে গেছেন আশুতোষের স্ত্রীর কাছে। আমরা অনিরুদ্ধবাবুর বাড়িতে ঢুকতেই তিনি আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন। অনিরুদ্ধবাবুর বাড়িটা আকারে খুব বেশি বড় না হলেও তার চটক দাড়ি নজর কাড়ে। বাড়ির গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত বাঁধানো সরু রাস্তা, দুধারে সুসজ্জিত ফুলের বাগান, বারান্দায় বেতের মোড়া চেয়ার, মাঝখানে বেলজিয়াম কাঁচের টেবিল, বারান্দাটা চারিদিকে রং বেরঙের ফুলের গাছে ঘেরা, নিচে সাদা পাথর আর দেওয়ালে নকশা করা পেন্টিং যেন জায়গাটার শোভা দ্বিগুণ করে তুলেছে। আমি আর ব্যোমকেশ ভেতরে ঢুকতেই অনিরুদ্ধবাবু বললেন, আপনারা এসেছেন দেখে যে কি ভালো লাগছে আমার। তা প্রাণেশবাবু এবেলা কেমন আছেন? ব্যোমকেশ বলল, আমরা যখন আপনার এখানে আসছিলাম তখন দেখলাম কাকাবাবু পায়চারি করছিলেন। আমি জিজ্ঞেস করাতেই বললেন এখন বেশ উনি ভালোই বোধ করছেন। বাহ, বেশ ভালো খবর। দাঁড়ান, আমি ভেতরে চায়ের কথাটা বলে দিই, তারপর চা খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে না হয়। অনিরুদ্ধবাবু ভেতরে চায়ের জন্য বলে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। বললেন, তা ব্যোমকেশবাবু কিছুদিন থাকছেন নিশ্চয়ই এখানে? প্রথমে থাকবো মনে করে তো আর আসেনি, তারপর জায়গাটা আমার বেশ ভালো লেগে গেছে, তাই ভাবলাম কয়েকটা দিন থেকেই যাই। আমি বেশ একটু আগ্রহের সাথে বললাম, তার মধ্যে এখন আবার একটা ভূত। কথাটা শেষ করতে না দিয়েই ব্যোমকেশ আমাকে একটা চিমটি কাটল। বুঝলাম ও চায় না যে আমরা এখনো পর্যন্ত যা যা জেনেছি সেটা অনিরুদ্ধবাবু জানুক। ব্যোমকেশ বলল, আসলে অজিত বলতে চাইছে যে এখন তো আমার হাতে সেরকম কোনো কেস নেই, তাই কয়েকটা দিন থাকা যেতেই পারে। এমন সময় একজন বৃদ্ধ ভদ্রলোক এসে আমাদের চা, ডিম টোস্ট আর সিঙাড়া দিয়ে গেল। ব্যোমকেশ চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে বলল, আপনি কি কর্মজীবনের শুরু থেকে কি এখানেই আছেন? না না, তা কেন। প্রথম 3-4 বছর মালদায় একটা সরকারি হাসপাতালে ডাক্তারি করতাম। তারপর বাবা মারা যাবার পর আমি এখানে চলে আসি। আসলে বাবা চাইতেন আমি আমার ডাক্তারি বিদ্যাকে গরিব মানুষের কল্যাণার্থে কাজে লাগাই। বাবার আশীর্বাদে এখানকার হেলথ সেন্টার থেকে যা পাই তা দিয়ে আমার দিব্যি চলে যায়। বিয়ে শাদী করিনি, তাই বুঝতেই পারছেন খরচের আতিশয্য নেই। আপনার বাবা কি করতেন? তিনি মালদায় একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। একজন সৎ এবং নিষ্ঠাবান শিক্ষক হিসাবে আজও বাবার নাম আছে মালদায়। এমন সময় ঘরের ভেতরে টেলিফোনটা বেজে উঠল। অনিরুদ্ধবাবু বললেন, মাফ করবেন, আপনারা একটু বসুন, আমি ফোনটা রিসিভ করে আসছি। অনিরুদ্ধবাবু উঠে যেতেই ব্যোমকেশ সন্তর্পণে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। কারোর ঘরে আড়ি পাতা স্বভাবটা আবার কবে চরিত্রগত করলো কে জানে। কি যে পাগলামো করে মাঝে মাঝে। ওসব পাগলামোগুলো না করলে হয়তো প্রতিটা কেসের পরিসমাপ্তি 2-2 4 না হয়ে 2-2 22 হতো। অনিরুদ্ধবাবুর পায়ের শব্দ পেয়ে ব্যোমকেশ আবার নিজের জায়গায় এসে বসল। অনিরুদ্ধবাবু আমাদের দিকে 2টো সিগারেট এগিয়ে দিয়ে নিজেও একটা ধরালেন। ব্যোমকেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, আচ্ছা, আপনি বললেন আপনার বাবা মারা যাবার পর আপনি এখানে এসেছেন, তা প্রায় কতদিন হলো আপনারা এখানে আছেন? প্রায় বছর খানিক। আচ্ছা ব্যোমকেশবাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? না না, মনে করব কেন, আপনি স্বচ্ছন্দে বলতে পারেন। দেখুন, আমি আজ প্রায় বছর খানেক এখানে আছি। এখানকার মানুষজন, রাস্তাঘাট সবই আমার চেনা, তাই বলছিলাম একটু সাবধানে থাকবেন। কেন বলুন তো, চোর ডাকাতের ভয় আছে নাকি?
না না, সেসব কিছুই নেই এখানে। তবে শুনেছি এখানকার পশ্চিমের জঙ্গলে কিছু একটা আছে, লোকজন বলা বলি করে আর কি। আমি অবশ্য নিজে চোখে কখনো দেখিনি কিছু। তবে কোনোদিন যদি রুগী দেখতে রাতের বেলা ওখান থেকে ফিরি, তখন গাটা বেশ শিরশির করে। জঙ্গলের ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনেছি, কিন্তু চোখে অবশ্য কখনো কিছু দেখিনি। তাই বলছিলাম ওদিকে আপনাদের না যাওয়াই ভালো। তখন ঘড়িতে রাত 8টা বাজে। কথায় কথায় এতটা সময় বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। অনিরুদ্ধবাবুর সেই বৃদ্ধ চাকরটি এসে বলল, বাবু, আজ আমি তাহলে আসি। আপনার রাতের খাবার বানানোই আছে, আর সময় মতো খেয়ে নেবেন, কেমন? আমি কাল সকালে আবার আসবো। তার কথা শেষ হতে না হতেই ব্যোমকেশ তড়িঘড়ি বলল, যদি কিছু মনে না করেন তবে একটা অনুরোধ করব কি অনিরুদ্ধবাবু? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার জন্য কিছু করতে পারলে আমারও বেশ ভালো লাগবে। তারপর সেই বৃদ্ধ চাকরটির দিকে ব্যোমকেশ ইশারায় বলল, উনি কি আশুতোষদের বাড়ির দিকেই যাবেন? আসলে বুঝতেই পারছেন, নতুন জায়গা। যখন এখানে এসেছিলাম তখন দিনের আলো ছিল, তাই তখন খুব একটা অসুবিধা হয়নি। না না ব্যোমকেশবাবু, আপনাকে এত কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তারপর সেই বৃদ্ধ চাকরকে উদ্দেশ্য করে বলল, তারকদা, তুমি এনাদেরকে তোমার সাথে নিয়ে যাও। ওনারা প্রাণেশবাবুর বাড়িতে এসেছেন কলকাতা থেকে, রাস্তা ঠিকমতো চেনেন না। তুমি কিন্তু ওনাদেরকে একদম প্রাণেশবাবুর বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাদের ঠিক পৌঁছে দেব। আমি আর ব্যোমকেশ অনিরুদ্ধবাবুকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম। রাস্তায় কথা প্রথম ব্যোমকেশই শুরু করলো। বলল, আচ্ছা তারকদা, তুমি এখানে কত বছর আছো? আগে বাবু, ওই একেবারে জন্ম থেকে। তোমার বাড়ি থেকে কে আছে? বউটা মারা গেছে প্রায় 4 বছর হলো, আর মেয়েটারও বিয়ে হয়ে গেছে। ঘরে এখন 2 ছেলে, বড় ছেলের বউ আর আমার একটা ছোট্ট নাতি আছে। ব্যোমকেশ হঠাৎ পকেট থেকে 50 টাকা বের করে তারকদার হাতে দিয়ে বলল, এটা রাখো তুমি, এটা দিয়ে তোমার নাতিকে কাল সকালে কিছু একটা কিনে দিও, কেমন? এই সবে আবার কি দরকার ছিল বাবু? আরে এত সংকোচ করো না তো, তুমি এটা রাখো। তারকদা সলজ্জ ভঙ্গিতে টাকাটা ফতুয়ার পকেটে ঢোকাল। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, এই অনিরুদ্ধবাবু কিন্তু বেশ ভালো মানুষ, তাই না? এত বড় একজন ডাক্তার, অথচ কেমন সাদামাটা জীবনযাপন। মালদা বা আমাদের কলকাতায় থাকলে বেশ পয়সা জমাতে পারতেন, কি বল অজিত? আমি এতক্ষণ চুপচাপ ব্যোমকেশের সব কথা শুনছিলাম। হঠাৎ আমাকে এই ধরনের প্রশ্ন করাতে আমি কিছুটা উদাসীনভাবেই বললাম, আসলে যার যেটা ভালো লাগে। ডাক্তারি মহলে অনিরুদ্ধবাবুর সেরকম যোগাযোগ আছে বলে তো আমার মনে হয় না। এই ছোট্ট বাঘমন্ডি ওনার জীবন। ব্যোমকেশের ফেলা টোপটা গিলে তারকদা তড়িঘড়ি বলল, না না বাবু, তা কেন হবে? বাবুর তো বেশ কিছু বন্ধু আছেন কলকাতায়, তারা সবাই ডাক্তার। বাবুর সাথে দেখা করতে মাঝে মাঝেই আসেন এখানে, পার্টিও করেন। আমি তো ওনাদের খাবার দাবার বানিয়ে দিই। যাবার সময় আমাকে মোটা বকশিসও দিয়ে যান ওনারা। ব্যোমকেশ হেসে উত্তর দিল, তাই নাকি? তা বেশ ভালো মানুষ বলতে হবেন তো তোমার ডাক্তারবাবুরা। আশুতোষদের বাড়ির কাছে আসতেই আমরা শুনতে পেলাম বাড়ির ভেতরে কিছু একটা বিষয় নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। সেখানে ঢুকে যা দেখলাম তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম পলাশের নিথর দেহটা উপুর করে শুইয়ে রাখা হয়েছে বারান্দায়। পরিবারের সকলে কান্নায় একদম ভেঙে পড়েছে, আর পলাশের মায়ের অবস্থা তো চোখে দেখা যায় না। সত্যবতী আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, তোমরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পলাশের দেহটা ওই পশ্চিমের জঙ্গলের পাশে খুঁজে পায় বহুরূপী। ব্যোমকেশ অবাক হয়ে প্রশ্ন করল, বহুরূপী? হ্যাঁ, এখানকার লোক তাকে ওই নামেই ডাকে। ওই তো ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওখানে। আমি আর ব্যোমকেশ সেদিকে মুখ ঘুরিয়ে দেখলাম একজন রোগাটে লম্বাটে ধরনের লোক দাঁড়িয়ে আছে বারান্দার এক কোণে। পরনে লুঙ্গি আর একটা রং ওঠা জামা। সকালের বহুরূপী সাজের রঙের অবশিষ্ট অংশ এখনও তার চোখে মুখে লেগে আছে। ব্যোমকেশ আমাকে সেখানেই থাকতে বলে নিজে লোকটার দিকে এগিয়ে গেল। নমস্কার, আমি ব্যোমকেশ। তুমি পলাশকে দেখতে পেয়েছো?
লোকটা উত্তেজিত গলায় উত্তর দিল, আগে হ্যাঁ বাবু, আর বলবেন না, যা শুরু হয়েছে এখানে, জায়গাটাতে মনে হয় আর বাস করা যাবে না। কোন পিশাচের যে নজর পড়লো কে জানে। তোমাদের ওই জঙ্গলের রাস্তায় তো কেউ যায় না, তাহলে তুমি কেন গেছিলে? এবার লোকটা যেন একটু বেশি চুপসে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে বাবু, গরিব মানুষ আমরা, ঘরের জন্য এত জ্বালানি কিভাবে কিনবো বলুন? তাই ওই জঙ্গলে যাই আর কি, ওই শুকনো ডালপালা আনার জন্য। সেদিন রাতে আমরা যখন শ্মশান থেকে পলাশকে দাহ করে ফিরলাম তখন প্রায় 1টা বাজে। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ কেমন যেন থম মেরে গেছে, কোনো কথা বলছে না। ব্যোমকেশের এই অভিব্যক্তি আমার অচেনা নয়। বুঝলাম যে জট পাকানো সুতোগুলোয় আসল গিঁটটা খোঁজার চেষ্টা করছে। এই সময়টা আমি বা বৌঠান কেউই তাকে বিরক্ত করি না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি ব্যোমকেশ খবরের কাগজে মন দিয়েছে। আমি কাছে যেতেই কাগজটা এগিয়ে দিয়ে বলল, সেকেন্ড পেজের নিচের দিকটা একটু পড়ো অজিত। আমি ব্যোমকেশের কথা মতো খবরের কাগজের পাতায় চোখ রাখলাম। সেখানের একটা খবর আমার কপালেও ভাঁজ ফেলল। গতকাল কলকাতার একটা হাসপাতালে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু নার্স ও ডাক্তারকে গ্রেপ্তার করেছে। এই কাজের শিকড় সমস্ত বাংলাব্যাপী প্রসারিত। প্রশাসন মহলেও ঘটনাটা বেশ নাড়া দিয়েছে। আমি কাগজটা ব্যোমকেশের হাতে ফেরত দিতে দিতে বললাম, লোভ মানুষকে দিয়ে যে আর কত পাপ করাবে, মানুষ যে আর কত নিচে নামবে কে জানে। তৈরি হয় না অজিত, বেরোতে হবে। আর নয়, এবার একটু নড়ে বসা দরকার। আমি আর কোনো প্রশ্ন করলাম না। আমি আর ব্যোমকেশ মোড়ের মাথায় এসে একটা রিকশায় উঠলাম। কোথায় যাচ্ছি আমরা ব্যোমকেশ? হেলথ সেন্টারে। কাল রাত থেকে তোমার প্রচণ্ড পেটে ব্যথা, তাই তুমি সেখানে যাচ্ছ ডাক্তার দেখাতে। আমার পেটে ব্যথা? কই না তো। তোমার বুদ্ধির গোড়ায় কি জং ধরেছ অজিত? মেরামতের দরকার মনে হচ্ছে। হেলথ সেন্টারে নিশ্চয়ই কেউ বেড়াতে যায় না, সেখানে যাওয়ার জন্য তো একটা বাহানা চাই নাকি? ও তাই বলো। আমি ভাবলাম তোমার ওই নিরেট ভাবনাগুলোকে বন্ধ করে রেখে আমি যা বলছি তাই করে যাও শুধু। হ্যাঁ বেশ, তা না হয় করলাম, কিন্তু হঠাৎ হেলথ সেন্টার কেন সেটা তো বলবে। আচ্ছা একটু ভেবে বলো তো অজিত, একজন সাধারণ প্রাইমারি স্কুল মাস্টারের ছেলে, উপরন্তু যে নিজে বিনা পয়সায় ডাক্তারি করে, তার পক্ষে এত ঠাঁটবাট করা কি করে সম্ভব বলো তো? তো কথাটা তুমি মন্দ বলনি, এটা তো একবারও ভেবে দেখিনি। ভাবো অজিত, ভাবো, আর অনেক কিছু ভাবার আছে। আমরা একটা রাস্তার মুখে রিক্সা থামালাম। পাশেই হেলথ সেন্টার। ব্যোমকেশ ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দিল। আমরা ভেতরে ঢুকে দেখি ডাক্তার অনিরুদ্ধ রায় পেশেন্ট দেখছেন। ওনার পাশে একজন ছেলে দাঁড়িয়েছিল। আমাদের দেখেই উঠে দাঁড়ালেন। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা চলে গেল। অনিরুদ্ধবাবু আমাদের উদ্দেশ্যে বললেন, আরে ব্যোমকেশবাবু, আপনারা এখানে? প্রাণেশবাবু ঠিক আছেন তো? শুনলাম কাল নাকি পলাশকে পাওয়া গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সাংঘাতিক কাণ্ড কিন্তু। আসলে অনিরুদ্ধবাবু, বাড়ির সবাই ঠিকঠাক থাকলেও আমার বন্ধুটা কাল থেকে একটু অস্বস্তি বোধ করছে, পেটে ব্যথা বলছে, তাই আপনার কাছে নিয়ে এলাম। অনিরুদ্ধবাবু আমাকে ভালো মতো পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই। আসলে আমার মনে হয় সবটাই ওয়েদারের জন্য। জ্বর, কাশি, পেট খারাপ লেগেই আছে এই ওয়েদারে। ব্যোমকেশ একটু মজার সুরে বলল, আপনাদের এখানে পাগলের ডাক্তার বসে? না, কেন বলুন তো? অজিতের মাথাটা মনে হয় একেবারেই গেছে। ও মা, সে কি কথা? আর বলবেন না, আমি অজিতকে বলছিলাম কাল কলকাতায় ফিরে যাওয়ার কথা। আর সকালেই খবরের কাগজে কলকাতার কোনো এক হাসপাতালে পুলিশি তল্লাশি কথা পড়ছিলাম। ভাবলাম ফিরে গিয়ে কেসটা নিয়ে একটু নাড়াঘাটা করব। তা আপনি তো জানেনই, আমাদের অজিত লেখক মানুষ, এরা সবসময় লেখার প্লট খুঁজে বেড়ায়। তাই অজিতের বক্তব্য, কাল যদি কলকাতায় ফিরতেই হয় তাহলে আজ রাতে সে একবার জঙ্গলে যেতে চায়, যদি নতুন কোনো গল্প উঠে আসে। আচ্ছা, আপনি একটু বোঝান তো ওকে যে গল্পের জন্য নিজের জীবন বাজি রাখা নেহাত বোকামো ছাড়া আর কিছুই নয়। অজিতবাবু, ব্যোমকেশবাবু তো ঠিকই বলছেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি যতই বোঝান, অজিত যখন ঠিক করেছে যাবে তখন সে যাবেই।
আমি তোকে চিনি। যাই হোক, ছাড়ুন, কি আর করা যাবে। আজ তাহলে আমরা আসি, নমস্কার। আমি আর ব্যোমকেশ বেরিয়ে এলাম সেখান থেকে। আমি বললাম, আচ্ছা তুমি হঠাৎ করে জঙ্গলে যাওয়ার গল্পটা বানাতে গেলে কেন? গল্প নয় অজিত, সত্যি। তুমি সত্যি আজ রাতে জঙ্গলে যাচ্ছ? চিন্তা নেই, আমিও থাকবো তোমার সাথে। মানে? মানেটা নিয়ে কিছু নয়, আমি সবাই মতন তোমাকে সব বুঝিয়ে দেবো। এখন তুমি বাড়ি ফিরে যাও। আর তুমি? আমার একটু কাজ আছে, আমি কাজ সেরেই আসছি। বেশিক্ষণ লাগবে না, এই ধরো না, ঘন্টা দেড়েক। ব্যোমকেশ যখন ফিরল তখন প্রায় বেলা 12:30। আমি জিজ্ঞেস করলাম, এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? কোথায় ছিলে? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বলল, ধৈর্য ধরো অজিত, ধৈর্য ধরো। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে আজ রাতেই রঙ্গমঞ্চের পর্দা উন্মোচিত হবে। ব্যোমকেশের মুখে প্রশান্তির হাসি দেখে আমার বুঝতে বাকি রইল না যে সে খুব শীঘ্রই তার লক্ষ্যে পৌঁছতে চলেছে। সেদিন সন্ধেবেলা চা খেতে খেতে ব্যোমকেশ আমাকে আর আশুতোষকে রাতের প্ল্যান সমস্ত খুলে বলল। ঠিক হলো, আমরা ঠিক রাত 11টায় বাড়ি থেকে বেরোবো। আমি জঙ্গলে খুব স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করব। ব্যোমকেশ আর আশুতোষ থাকবে আড়ালে। পূর্ণিমার রাত, চারিদিকে জ্যোৎস্না ঝকঝক করছে। আমি, ব্যোমকেশ আর আশুতোষ রওনা হলাম জঙ্গলের দিকে। রাস্তায় বা জঙ্গলের ভেতরে কোনো রকম কথা বলা বারণ। আমি জঙ্গলের মুখে ঢোকার আগে একবার ব্যোমকেশের দিকে তাকালাম। সে আমাকে চোখের ইশারায় এগিয়ে যেতে বলল। আমি জঙ্গলের ভেতরে কিছুটা এগোতেই বুঝলাম যে ব্যোমকেশ বা আশুতোষ কেউ আমার সাথে নেই। তারা গা ঢাকা দিয়েছে। এভাবে মিনিট 10 ঘোরাঘুরি করার পর আমি যেন কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন হাঁটছে। আওয়াজটা আমার দিকে এগিয়ে আসতে আসতে একসময় থেমে গেল। ভয় যে আমি একেবারে পাইনি সেটা বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু বেরোনোর সময় ব্যোমকেশ বলেছিল, একদম ভয় পাবে না অজিত, তুমি আমাকে না দেখতে পেলেও আমি সব সময় তোমার সাথেই থাকবো। মনে রেখো, ওই জঙ্গলে আর যাই হোক, ভূত টুত নেই। আমি সেই বিশ্বাস বুকে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম আপাদমস্তক সাদা চাদরে ঢাকা একটা চলমান মূর্তি এগিয়ে আসছে আমার দিকে। আমি যত 1 পা 2 পা করে পেছোচ্ছি, মূর্তিটা তত এগিয়ে আসছে। মূর্তিটা যখন আমার থেকে প্রায় 2 হাত দূরে, ঠিক তখন তার উপর টর্চের আলো ফেলে ব্যোমকেশ যেন হুঙ্কার ছেড়ে উঠল। ডাক্তার কি আর বহুরূপী হতে পারে অনিরুদ্ধবাবু? এবার যে আপনাকে থামতে হবে। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটাও পাল্টা উত্তর দিল, থামবো আমি নয়, থামবেন আপনি ব্যোমকেশ বাবু। একটা সামান্য টিকটিকির জন্য আমি আমার এতদিনের সাজানো খেলা কিছুতেই নষ্ট হতে দেব না। বলতে না বলতেই মুহূর্তের মধ্যে সরে গেল সাদা কাপড়, আর তার ভেতর থেকে বেরিয়ে এলেন ডক্টর অনিরুদ্ধ রায়। লোকটা ব্যোমকেশের দিকে তার পিস্তল বের করে গুলি ছুঁড়তে যাবে, এমন সময় জঙ্গলের ভেতর থেকে আরও একটা গুলি এসে লাগলো সোজা অনিরুদ্ধবাবুর হাতে। ছিটকে পড়ে গেল তার পিস্তলটা। ততক্ষণে চারিদিকে গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছেন থানার বড়বাবু অলোকেশ সান্যাল আর কয়েকজন কনস্টেবল। ব্যোমকেশ এগিয়ে অনিরুদ্ধবাবুর কাঁধে হাত রেখে বলল, আমার মতো টিকটিকি আপনার মতো গিরগিটিদের রং বদলানো দেখে অবাক হয়ে যায় অনিরুদ্ধবাবু। কতদিন ধরে রাখবেন আমাকে? হ্যাঁ, কি প্রমাণ আছে আপনাদের কাছে? আছে অনিরুদ্ধবাবু, আছে। ব্যোমকেশ বক্সি কাঁচা কাজ করে না। আপনার সঙ্গীরা মানে বহুরূপী আর শিবপ্রসাদ ইতিমধ্যে পুলিশের আতিথেয়তা গ্রহণ করেছে। ওদের সঙ্গ দেওয়া আপনার কর্তব্য। শত হলেও ওরা আপনার সহকর্মী বলে কথা। সেদিন রাতে ব্যোমকেশের সাথে এ বিষয়ে আমাদের কারোরই কোনো কথা হলো না। পরদিন সকালে আমাদের ঘুম ভাঙল দরজায় টোকার আওয়াজে। দরজা খুলে দেখি আশুতোষ। বলল, অজিত, তুই ব্যোমকেশকে নিয়ে নিচে আয়, বড়বাবু এসেছেন, ব্যোমকেশের খোঁজ করছিলেন। আমি আর ব্যোমকেশ নিচে বসার ঘরে ঢুকতেই দেখলাম থানার বড়বাবু অলোকেশ সান্যাল, কাকাবাবু, আশুতোষ সহ পরিবারের প্রায় সকলেই সেখানে উপস্থিত। ব্যোমকেশ বলল, সুপ্রভাত অলোকেশ বাবু, আপনাকে যা খবর নিতে বলেছিলাম নিয়েছিলেন? হ্যাঁ ব্যোমকেশ বাবু,
বহুরূপী আর শিবপ্রসাদকে জেরা করে অনিরুদ্ধবাবুর সমস্ত কীর্তিকলাপই জানা গেছে। শুধু তাই নয়, কলকাতায় ডাক্তার এবং নার্সদের যে টিম ধরা পড়েছে, অনিরুদ্ধবাবু তাদের দলেরই একজন। আমার এখনো ভাবতে বেশ অবাক লাগছে যে যে ডাক্তারকে মানুষ ভগবান জ্ঞানে পুজো করে তার এই রূপ। কাকাবাবু মানে আশুতোষের বাবা বললেন, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ বলতে শুরু করলো, কাকাবাবু অপরাধ নেবেন না। আপনাদের ভূত প্রেতের ব্যাপারটা আমার কোনোদিনই বিশ্বাস হয়নি। সন্দেহ আমার প্রথম থেকেই ছিল। তারপর আপনার অসুস্থতার কারণে যেদিন অনিরুদ্ধবাবু আপনাদের বাড়িতে এলেন, প্রথম ভুলটা তিনি সেদিনই করেছিলেন, আমাকে আর অজিতকে ওনার বাড়িতে বিকেলে চায়ের নিমন্ত্রণ করে। একজন সাধারণ হেলথ সেন্টারের বিনা পয়সা ডাক্তারের ঘর বাড়ির চটকদারি অনিরুদ্ধবাবুর নামটা সন্দেহের তালিকা নথিভুক্ত করতে বাধ্য করেছিল আমাকে। তোমার মনে আছে অজিত, সেদিন আমরা সেখানে উপস্থিত থাকাকালীন অনিরুদ্ধবাবুর কাছে একটা ফোন এসেছিল? তুমি তো দেখেছো আমি আড়াল থেকে ফোনের কথোপকথন শোনার চেষ্টা করছিলাম। সেদিন অনিরুদ্ধবাবু কাউকে বলছিলেন, আমার পক্ষে এখন কলকাতা যাওয়া সম্ভব নয়, আর আপনারাও আমার সাথে কিছুদিন যোগাযোগ করবেন না। এদিকটা একটু সামলে নিয়ে আমি নিজেই যোগাযোগ করব আপনাদের সাথে। তারপর সেদিন তারকদার সাথে বাড়ি ফেরার পথে জানতে পারলাম যে কলকাতা থেকে মাঝে মধ্যেই বিভিন্ন ডাক্তারেরা আসেন অনিরুদ্ধবাবুর সাথে দেখা করতে। আমার সন্দেহটা যেন আরও প্রবল হয়ে উঠল। পরের দিন সকালে আমি আর অজিত রাতে জঙ্গলে যাবার কথাটা অনিরুদ্ধবাবুকে জানাতে অজিতের শরীর খারাপের বাহানায় ওনার হেলথ সেন্টারে যাই। কিন্তু সেখান থেকে আমি যে সূত্রটা পাই সেটার জন্য অবশ্যই আমি প্রস্তুত ছিলাম না। তুমি লক্ষ্য করেছিলে অজিত, আমরা যখন হেলথ সেন্টারে ঢুকছিলাম তখন অল্প বয়সী একটা ছেলে দাঁড়িয়েছিল অনিরুদ্ধবাবুর পাশে? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই তো ছেলেটা সেখান থেকে চলে গেছিল। ভুল বললে অজিত, ছেলেটি চলে যায়নি। অনিরুদ্ধবাবু চোখের ইশারায় তাকে চলে যেতে বলেছিলেন, কিন্তু ছেলেটি সেখান থেকে গিয়ে যে পাশের ঘরের দরজাটায় তালা ঝুলিয়েছিল সেটা আমার নজরে এড়ায়নি। অলোকেশবাবু, সবাইকে একটু বলুন আমাদের ডাক্তারবাবু কি মরণ ফাঁদ পেতে রেখেছিলেন সেই ঘরে। হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনার সন্দেহই ঠিক ছিল। ওই ঘরেই নিখোঁজ হয়ে যাওয়া মানুষের শরীর থেকে অনিরুদ্ধবাবু নিজে হাতে বের করে নিতেন কিডনি দুটো। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, শুধু তাই নয়, ভৌতিক কাণ্ড বলে যাতে ব্যাপারটা চালানো যায় তাই জায়গাটা সেলাই না করে ওইভাবেই রেখে দিতেন। সেদিন সন্ধ্যাবেলায় আমার কথা মতো শিবপ্রসাদকে অ্যারেস্ট করে পুলিশ। সেদিন হেলথ সেন্টার থেকে বেরিয়ে আমি প্রথমেই যাই সেই বহুরূপীর বাড়ি, কারণ লোকটাকে আমার প্রথম থেকেই বেশ সন্দেহজনক মনে হয়েছিল। কারণ যে জঙ্গলে ভূতের ভয় কেউ যায় না সেখানে বহুরূপী যায় জ্বালানির কাঠ আনতে, তাও আবার রাতের বেলায়। কিন্তু তার বাড়িতে গিয়ে তার যে সচ্ছলতা আমার নজরে পড়ল তার সাথে তার নিজের মুখে বলা দৈন্যদশার গল্পের কোনো মিলই আমি খুঁজে পাইনি। বহুরূপীর বাড়ি থেকেই আমি জঙ্গলে যাই। কাকাবাবু বললেন, তুমি জঙ্গলে গেছিলে ব্যোমকেশ? হ্যাঁ কাকাবাবু, গেছিলাম। কারণ ব্যোমকেশ তখন বুঝে গেছিল যে ভূত মানুষের থেকে অনেক বেশি সহৃদয়। সেখানে গিয়ে আমি আরও দুটো জিনিস পাই। সেটা হলো বিভিন্ন কাটা গাছের সাথে আটকে থাকা ছেঁড়া কাপড়ের টুকরো আর পোড়া বিড়ি ও সিগারেট। অনিরুদ্ধবাবু যে ব্র্যান্ডের সিগারেট খান ঠিক সেইটাই। আমার আর বুঝতে কোনো অসুবিধা রইল না যে জঙ্গলের আসল ভূত কে আর সেই ভূতের ওঝাটাই বা কে। বাড়ি ফেরার পথে আমি থানায় অলোকেশবাবুর সাথে দেখা করি এবং সম্পূর্ণটা খুলে বলি। তিনি যেন রাতে জঙ্গলে আমাকে সাহায্য করেন। সে কথাও হয়েছিল ওনার সাথে আমারই। আমার কথা মতে তিনি বহুরূপীকেও গ্রেপ্তার করেন। আমার পূর্ণ বিশ্বাস ছিল বহুরূপী আর শিবপ্রসাদকে না পেয়ে অনিরুদ্ধবাবু নিজেই আসবেন জঙ্গলে। কিন্তু বহুরূপীর পোশাক না পেয়ে হেলথ সেন্টারের বেডের সাদা চাদর গায়ে দিয়েই তিনি যে উদয় হবেন সেটা অবশ্য আমি আশা করিনি। তারপরে সব ঘটনাই আপনাদের জানা। ব্যোমকেশ এগিয়ে গিয়ে অলোকেশবাবুকে করজোড়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ অলোকেশবাবু। আপনি ঠিক সময় গুলিটা না চালালে হয়তো আমি কাল আর প্রাণেই বাঁচতাম না। না না ব্যোমকেশবাবু, পুলিশ ডিপার্টমেন্ট আপনার কাছে কৃতজ্ঞ। আজ তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার। অলোকেশবাবু চলে যেতেই পলাশের মা মিনতি পিসিমা এগিয়ে এসে ব্যোমকেশের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি হয়তো আমার পলাশকে আর কখনো ফিরে পাবো না, কিন্তু তুমি আজ যা করলে
তাতে কত পলাশ যে রক্ষা পেল তার কোনো ঠিক নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুন, মঙ্গল করুন তোমার। সত্যি ব্যোমকেশকে নিজের বন্ধু ভাবতে আমার বেশ গর্ববোধ হয়। তার নিরলস প্রচেষ্টায় কেটে যায় সমাজের কত অন্ধকার। কালো রাত্রির চাদর ছিন্ন করে উঁকি মারে সূর্যের রক্তিম আভা। তুমি দীর্ঘজীবী হও ব্যোমকেশ, দীর্ঘস্থায়ী হোক তোমার কর্মযজ্ঞ। কারণ ব্যোমকেশকে লিপিবদ্ধ করার জন্য আমার মতো লেখক বা সেই লেখাকে শোনা বা পড়ার মতো শ্রোতা বা পাঠকের জন্ম হয়তো বারবার হয়, কিন্তু ব্যোমকেশরা বারবার পৃথিবীতে আসে না।